দেখো টেরি গল্টন, দ্য রাইজ অফ ইংলিশ লেখা হচ্ছে কি টেরি গোল্টন। লেখক, তার জন্ম 1943, আর তিনি প্রায় 40টারও বেশি বই লিখছে। আচ্ছা যাই হোক, তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থের নাম হইতেছে কি লিটারি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন। মনে থাকবে, এটা মনে রাখবা। ব্রডপোস্টের ক্ষেত্রে অনেক জায়গায় এটা পাবা, তখন আবার বলবা যে ভাই এটা কোথা থেকে আসলো। লিটারি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন, বলো নাম কি? লিটারেরি Literary theory and introduction. হ্যাঁ, এটা ব্রডপোস্টের ক্ষেত্রে পেতে পারো, বা ব্রিফের ক্ষেত্রে পেতে পারো। আচ্ছা যাই হোক, দেখো এই প্রবন্ধ দেখাইতেছে, বা এই প্রবন্ধে পড়লে দেখা যায় যে কিভাবে ইংরেজি শক্তিশালী হয়ে উঠেছিল। ইংরেজি কিন্তু এখানে পুরো আলোচনায় আমাদের কি নিয়ে হবে? ইংরেজি। এখন ইংরেজির ভিতরে তোমার লেখকদের নামও থাকতে পারে, বা ইংরেজির বিকাশিত ক্ষেত্রে নাটক বলো, উপন্যাস বলো, ড্রামা, এগুলোরও অবদান থাকতে পারে। এটা শুধু কবিতা পড়ার বিষয় ছিল না, বরং সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ারও হয়েও উঠেছিল। ইগলটন এই লুকানো সত্য প্রকাশ করতে চেয়েছিলেন। তিনি প্রচলিত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করতে লিখেছিলেন। তিনি দেখিয়েছেন ইংরেজি সাম্রাজ্যের সঙ্গে ঘনিষ্ঠ যুক্ত ছিল। ইংরেজি কাদের সাথে যুক্ত ছিল? সাম্রাজ্যের সঙ্গে। তাহলে আমরা বলতে পারি ইংরেজ কি করছে? ইংরেজি ভাষাটা মানুষদের কি করছে? শাসন করছে বা নিয়ন্ত্রণ করছে, বলতে পারি। হ্যাঁ, বলা যায়। কারণ এখানে বলা হয়েছে কি ইংরেজি সাম্রাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। তাহলে আমরা বলতে পারি ইংরেজি মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে পারত। এটি ধর্মের জায়গায় নিয়ে নৈতিক পথ প্রদর্শক হয়। ইংরেজি শুধুই আনন্দ নয়, বরং শেখার আনুগত্য। মানে শুধু আনন্দ দেয় না, এটা থেকে অনেক কিছু শেখাও যায়। এটা শাসক শ্রেণীর প্রয়োজন মেটাতো। এই যে দেখো এখন লাইনটা ক্লিয়ার। ইংরেজি কি করতো? শাসক শ্রেণীদের প্রয়োজন মেটাইতো। তারা যখনই যেটাই বলতো ইংরেজি ভাষা, বা তাদের চাহিদা যদি থাকতো, তাহলে সেটা গল্পের মাধ্যমে তাদেরকে বোঝানো হইতো, বা তাদের খুশি করার জন্য বিভিন্ন নাটক লেখা হইতো। তোমরা তো ইয়ের ক্ষেত্রে দেখছ কালচার অ্যান্ড ইম্পারিয়ালিজম, ওইখানে তো বলা, ওইখানে ছিল তো নাটক, ড্রামা। ইগলটন এলিয়ট সমালোচকদের সমালোচনা করেছেন। তিনি তাদের সংকীর্ণ বা নীতিবাদ দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে লিখেছেন। তিনি দেখিয়েছেন সমালোচকরা প্রকৃত সমস্যাকে এড়িয়ে যেত। মানে যত সমস্যা থাকতো তারা এরা প্রকাশ্যে কখনো বলতো না, এড়িয়ে যেত। তারা রাজনীতি বাদ দিয়ে আবেগে মন দিতেন। তিনি নিউ ক্রিটিসিজমের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি সমালোচনা করছেন, নতুন করে সমালোচনা করছে। ইগলটন সাহিত্যকে মতাদর্শের সঙ্গে যুক্ত করেছে, ইতিহাস ক্ষমতা সম্পর্কেও তিনি দেখাইছেন। 18 শতকে সাহিত্য মানে ছিল কি নানা রকমের। 18 শতকে সাহিত্য কিরকম ছিল? নানান বিষয়ে, যেমন প্রবন্ধ, চিঠি, এগুলো সম্পর্কে লেখা। তখন উপন্যাসকে সাহিত্য হিসেবে মর্যাদা দেওয়া হতো না। কবিতাও খুব একটা মানে বিষয়বস্তু ছিল না। কেবল উচ্চবিত্তদের লেখা মূল্যবান ধরা হতো। তখন ওই সময়ে উচ্চবিত্ত যারা ছিল, যারা এই বিভিন্ন চিঠি, প্রবন্ধ বা এগুলো তারা লিখতো, তাদেরটাই বেশি গ্রহণযোগ্য ধরা হতো। লোকসঙ্গীত বা পথনাটককে উপেক্ষা করা হতো। লোকসঙ্গীত, পথনাটক বলতে পথ দিয়ে যারা যাচ্ছে তারা এই যেমন সাত্তার পাগলার গান শুনছ? নাম শোনাই সাত্তার পাগলা। শুনি নাই ভাইয়া। কে দিল পিরিতের বেড়া, গানটা শুনছ? ও হ্যাঁ, গানটা শুনছি। এইটা তো সাত্তার পাগলা। কে দিল পিরিতে বেড়া লিচুর বাগান, এটা সাত্তার পাগলার। সে তো, সে পট দিয়ে যাইতো বা হাটে বাজারে যেত, মানে ওই অবস্থায় সে গান বাঁধতে পারতো। লোকসঙ্গীত বা এই পথনাটকে তখন ইংরেজি সময়ে উপেক্ষা করা হতো, অবহেলা করা হতো। সাহিত্য শাসক শ্রেণীর ধারণাকে সমর্থন করতেন। এটা ভদ্রতা, শৃঙ্খলা বা রুচি শিখাইতো। এই ইংরেজির মাধ্যমে জনসাধারণের চিন্তা ভাবনা গড়ে তোলা হতো, ফলে সাহিত্য মতাদর্শের হাতিয়ার হয়ে দাঁড়ায়। ইগলটন বলেন রোমান্টিক যুগ সাহিত্যকে নতুন অর্থ দেয়, বা নতুন অর্থ যোগান দেয়। এর আগে সাহিত্য মানে ছিল সব সিরিয়াস ধরনের লেখা, বা সকল বিষয়, চিঠি, প্রবন্ধ, উপন্যাস, এগুলো সম্পর্কে। রোমান্টিক যুগে এটার মানে হইতেছে, মানে রোমান্টিক যুগে আইসা সাহিত্যের মানে হইতেছে কি সৃজনশীল বা কল্পনা শক্তি নির্ভর। আগে ছিল কি সাহিত্য মানে এই চিঠি বা প্রবন্ধ, এগুলোর ভিতরে ছিল, এগুলোর ভিতরে অন্তর্ভুক্ত ছিল। সাহিত্য মানে উচ্চবিত্তরা যারা লিখতো তাই গ্রহণযোগ্য হইতো। কিন্তু রোমান্টিক যুগে এসে বলতেছে কি
এই সাহিত্যের মানে কি হয়ে গেল? সৃজনশীল, কল্পনা শক্তি নির্ভর। কল্পনা হয়ে উঠল তথ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কবিদের দেখা হলো গভীর চিন্তাশীল হিসেবে। সাহিত্য শিল্পায়িত পুঁজিবাদের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যম হয়ে উঠল। তার মানে এই সাহিত্য এসে কি হইলো? যারা পুঁজিবাদ, যারা সুদ ঘুষ খায় বা সমাজের চোখে যারা খারাপ, তাদের প্রতিবাদ স্বরূপ কে দাঁড়াইলো, রুখে দাঁড়াইলো? সাহিত্য। রোমান্টিকরা আবেগ ও প্রকৃতিকে মূল্য দিল। তারা কবিতার মাধ্যমে প্রতিবাদ দেখাইলো, প্রতীকীর মাধ্যমে সত্য প্রকাশ করলো। শিল্প মেশিন নির্ভর কঠিন জগতের বিরুদ্ধে দাঁড়াইলো। তবে কিছু কবি বাস্তব সমস্যার বাইরে থাকলেন, কেউ কেউ আলাদা হয়ে গেলেন। তাই রোমান্টিসিজম ছিল একদিকে প্রতিবাদ, আবার আরেক দিকে ছিল কি? পালানো। তার মানে এই পালানো কোনটা? সাহিত্য থেকে পালানো। মানে ওই যে লুকানো বলতে হইতেছে দেশ পালানো না, কি পালানো? স্ক্যাপিসিজম, সাহিত্য থেকে পালানো। ইগলটন একে সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গে যুক্ত করেন। আর্নল্ড সাহিত্যকে নতুন ধর্ম হিসেবে দেখেছিলেন। সাহিত্যকে কি হিসেবে দেখেছিলেন? নতুন ধর্ম। আমরা জানি, কারণ কি? আমরা জানি যে ভিক্টোরিয়ান যুগে, ভিক্টোরিয়ান সময় মানুষ কি করতে, কি হয়েছিল? ডবার বীজ পড়ছিলা? হ্যাঁ, ডবার বীজের পালানোর। ডবার বীজের ঘটনা মনে আছে? যে সাগরের ঢেউয়ের সাথে পানি যখন সামনে উপরের দিকে চলে আসে, তার সাথে কি আসে? নুড়ি পাথরগুলো। আবার যখন ঢেউ চলে যায়, আস্তে আস্তে নুড়ি পাথরগুলো কি সাথে সাথে চলে যায়। তো মানুষের ধর্মের প্রতি বিশ্বাসটা ঠিক সেরকম ছিল, ঢেউয়ের মতো। এই আসতো আবার চলে যেত। তার মানে ভিক্টোরিয়ান সময় মানুষের ধর্ম প্রতি কি ছিল? তাদের বিশ্বাসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। এজন্য বলতেছে যে ভিক্টোরিয়ান সমাজে ধর্ম তার শক্তি হারাচ্ছিল। বইটার নাম কি ছিল? আমরা একটা বইয়ের নাম জানি, যেখানে বলা হয়েছিল, আর ওইটা থেকেই মানুষ আস্তে আস্তে কি হয়েছিল? ধর্ম থেকে বিতাড়িত হয়েছিল, ধর্মের প্রতি বিশ্বাস হারিয়েছিল। নাম কি? দ্য অরিজিন অফ। অরিজিন অফ স্পিসিস। হ্যাঁ, মনে রেখো। কার জন্য ছিল চার্লস এটা ডিকেন্স। লেখা? চার্লস ডিকেন্স। চার্লস। আচ্ছা। মানুষ আগের মতো বিশ্বাস করছিল না। আর্নল্ড চান এমন কিছু যা মানুষকে বিভিন্ন দিক দেখাবে, আর তার মতে সাহিত্য এটাই হতে পারে। তার মানে আর্নল্ড চাইছে যে মানুষকে ভালো পথে, সঠিক পথে নিতে গেলে এই সাহিত্যই পারবে। সাহিত্য মূল্যবোধ ও নৈতিক শিক্ষা দেয়, এটা সৌন্দর্য, সৎ পথ দেখায়। ধর্মের মতোই সাহিত্য আবেগকে সয় এবং আত্মার সঙ্গে কথা বলে। আর্নল্ড সাহিত্যকে সমাজ নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। তাহলে সাহিত্য সমাজ কি করে? সমাজকে নিয়ন্ত্রণ করতে পারে, এটাও শিখলাম। তিনি মধ্যবিত্তকে উন্নত করতে চেয়েছিলেন, সাহিত্য মানুষকে একত্র করবে বলে আশা করেছিলেন। ইগলটন বলেন এটা নিরপেক্ষ ছিল না, বরং শৃঙ্খলা রক্ষার উপায়। সাহিত্য ধর্মের মতোই জীবন ও আচরণের পথ প্রদর্শক ছিল, তবে শাসক শ্রেণীর স্বার্থে। সাহিত্য কাদের স্বার্থে ছিল? শাসক শ্রেণীর ওই যে স্বার্থে। সাম্রাজ্যবাদ যারা। ইংরেজি ভাই সাহিত্য কেউ একটা জয়েন পড়াশোনা। হতে চাচ্ছে। হ্যাঁ, ফারজানা মনে হয় জয়েন হতে চাচ্ছে, কি টেট করতে বলতেছে। দেখো, ইংরেজি সাহিত্য পড়াশোনা সাম্রাজ্যবাদের সঙ্গে বেড়ে উঠেছিল। এখানে এটা গুরুত্বপূর্ণ। ইংরেজি সাহিত্যের পড়াশোনা সাম্রাজ্যবাদের সঙ্গেও বেড়ে উঠেছিল। তার মানে আমরা বলতে পারি যে সাম্রাজ্যবাদ যারা ছিল তারাও কি করতো? ইংরেজি শিখতো। কি বলো? ব্রিটিশ সাম্রাজ্যের বিদেশে সাংস্কৃতিক শক্তি দরকার ছিল। সাহিত্য ব্যবহার করা হলো ইংরেজদের গৌরব শেখাতে। কর্মকর্তারা উপনিবেশে শাসন করার আগে শেক্সপিয়ার ও মিল্টন সম্পর্কে পড়তেন। এতে তাদের মধ্যে নৈতিক ও জাতিগত শ্রেষ্ঠত্বের অনুভূতি তৈরি হতো। সাহিত্য উপনিবেশকারীদের মহৎ হিসেবে উপস্থাপন করত। এটা শুধু এলাকা নয়, এর সাথে মানুষের মনকেও সাহিত্য নিয়ন্ত্রণ করত। এমনকি উপনিবেশিত শিক্ষার্থীদেরও ইংরেজ সাহিত্য পড়ানো হতো। ওই যে যেটা বললাম, যেটা প্রথম লাইনে বলে দিছে, একবারে সব কথার মূল কথা, ইংরেজি সাহিত্য পড়াশোনার সঙ্গে সাম্রাজ্যবাদের সঙ্গেও বেড়ে উঠেছিল। তার মানে কি? তারাও কি করতো? ইংরেজি সাহিত্য তাদেরকেও পড়ানো হতো। তারাও কি করতো? উপনিবেশ শাসন করার আগে তারাও কি করতো? শেক্সপিয়ার, মিল্টন সম্পর্কে তারা পড়তো। তা পড়তো বলতে কি? বইগুলো পড়তো। তাই ইংরেজি সাম্রাজ্যিক শক্তির অংশ হয়ে দাঁড়ায়। এর উত্থান শুধু সৌন্দর্য বা সত্যের জন্যই ছিল না,
প্রথমে ইংরেজি পড়ানো হতো শ্রমিকদের স্কুল ও মেয়েদের কলেজে। এটা ছিল দরিদ্রের বিষয়, বা দরিদ্র যারা গরিব তাদের জন্য এটাই ইংরেজি ভাষাটা ছিল ধরো প্রধান, কারণ তাদের ওইখানে পড়ানো হতো। পরে এটা কি হইলো, পরে ইংরেজি ভাষা অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। শুরুতে এই ইংরেজিটাকে, এই ভাষাটা বা সাহিত্যটাকে দুর্বল মনে করা হয়তো, আর মানুষ ভাবতো এটা আবেগ প্রবণ বিষয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ইংরেজিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এটি সান্ত্বনা, আশা ও সাহিত্য জাতীয় গৌরব দেয়। যুদ্ধের পর এটা মূলধারার শিক্ষা হয়ে যায়। এফ আর লেভিসের মতো সমালোচকরা একে সিরিয়াস বিষয়ে পরিণত করে। তার মানে কি, এফ আর লেভিস ইংরেজি ভাষাটাকে সিরিয়াস গুরুত্বর ভাষা হিসেবে বলেন। ইংরেজি তখন সংস্কৃতি, মূল্যবোধ ও জাতীয়তাবাদের প্রতীক হয়ে দাঁড়ায়। তাহলে ইংরেজি ভাষাও কি হইলো আস্তে আস্তে কিভাবে বিকশিত হইলো, বুঝছো? জি। 19 শতকে ধর্মের প্রভাবটা আস্তে আস্তে কমতে থাকে। ধর্মের প্রভাব বা ধর্মের প্রতি মানুষের যে বিশ্বাস, বিজ্ঞান ও নানা পরিবর্তন মানুষের পুরনো বিশ্বাসগুলোকে ভেঙে দেয়। মানুষ আর কি চার্চ বা গির্জাকে ভরসা করতো না। ধনী শ্রেণীর নিয়ন্ত্রণ হারানোর ভয়ে ছিল। ধনী শ্রেণী কি, ধনী শ্রেণী বলতে হচ্ছে যারা ওই ধরো রাজারা ধনী শ্রেণী প্রজাদেরকে নিয়ন্ত্রণ করতো, এটাও তাদের মনের ভিতরে একটা ভয় চলে আসলো। তাই ইংরেজি ধর্মের জায়গাটা নিয়ে নেয়। ইংরেজি ধর্মের কারণ হইতেছে মানুষ আস্তে আস্তে ধর্ম থেকে বিতাড়িত হয়ে কোথায় যাচ্ছে, বিজ্ঞানের ভিতরে চলে যাচ্ছে। তো জায়গাটা যেহেতু খালি পড়লো, তাহলে ধর্মের জায়গায় আসলো কে? ইংরেজি। ইংরেজি। এটা নতুন নৈতিক পথ প্রদর্শক হয়ে ওঠে। সাহিত্য মানুষদেরকে মূল্যবোধ, আবেগ শিখায়। এটা ধনী গরিব শ্রেণীগুলোকে একত্রিত করতে শিখায়। ইংরেজি কঠিন সময়ে মানুষদের আশা দেয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তরও দেয়। মানুষকে সান্ত্বনা, অনুগত রাখে। ইগলটন বলেন, এই ইংরেজি বা সাহিত্য কখনো নিরপেক্ষ ছিল না, সবার জন্য ছিল। শাসকরা ইংরেজিকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানিয়েছিল। সাহিত্য হয়ে ওঠে একটা সফট, মানে খুব নরম একটা ক্ষমতাশীল বা ক্ষমতা, যা চিন্তা এবং আবেগকে গড়ে তোলে। তাই সংকটকালে ইংরেজির উত্থান ঘটে এবং আধুনিক জীবনের শৃঙ্খলাকে রক্ষা করে। কারণ এই যে বলতেছে উত্থান ঘটে মানে কি, ইংরেজি ভাষার যখন বিকশিত হইলো, মানুষ তো ধর্ম থেকে চলে যাচ্ছিল। এই এই জায়গাটা যখন ইংরেজি নিয়ে নেয়, তখন মানুষের যে শৃঙ্খলা, মানুষকে হানাহানি, মারামারি, এই এইটাকে রক্ষা করে কে? ইংরেজি। কারণ ধর্ম তো ইংরেজি। মানুষদের, দেখো ধর্ম মানুষদের নৈতিকতা শিখাইতো, মূল্যবোধ শিখাইতো, মানুষদেরকে আশা দিত। তো এইটা তো ধর্ম থেকে যখন মানুষ, ওই যে পড়লাম, আমরা জানি যে মানুষ কিস থেকে, বানর থেকে তৈরি, এটা বিজ্ঞান কি করলো, প্রমাণ করলো। তখন মানুষ ধর্ম থেকে আস্তে আস্তে চলে যাচ্ছিল। তো এইটাকে মানুষকে রক্ষা করার কাজে তখন সাহিত্যটা নিয়ে নিল। তখন নারীদের বিজ্ঞান বা প্রযুক্তি পড়ার অনুমতি ছিল না। সাহিত্যকে সফট, আবেগপ্রবণ বা নারীদের উপযুক্ত মনে করা হতো। তাই নারীদের সাহিত্য পড়তে উৎসাহিত করা হতো। এটা একটা লিঙ্গভিত্তিক বৈষম্য, যাই হোক। ফলে সাহিত্য পাঠ্যসূচিতে ঢুকলেও একে হালকা বিষয় হিসেবে দেখানো হতো। এছাড়া ব্রিটেনে বহু উপনিবেশ ছিল, সেখানে কর্মকর্তাদের শাসনের বা কাজের সুযোগে ইংরেজি সাহিত্য শিখতে হইতো। এর মাধ্যমে ব্রিটিশ মূল্যবোধ, সংস্কৃতি ও পরিচয় চতুর্দিকে ছড়িয়ে পড়ত। এটি জাতীয় গৌরবের অনুভূতি ছিল। পাঠ্যসূচিতে সাহিত্য উপনিবেশবাদকে সমর্থন করত এবং বিশ্বে ইংরেজি মতাদর্শ ছড়িয়ে যেত। লেভিস, ওই যে আমরা পড়ছিলাম লেভিস, কি নাম, পুরো নাম? এফার লেভিস। সুপার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, লেভিস এবং তার জার্নাল স্ক্রুটনি এই আন্দোলনের নেতৃত্ব দেয়। এখানে স্ক্রুটনি আন্দোলন একটা আন্দোলনের নাম। এই আন্দোলনে আসলে কি হয় এবং লেভিস তার এই আন্দোলনের ভিতরে কি দ্বন্দ্বটা ছিল, যাই হোক। তারা বিশ্বাস করতেন সাহিত্য সভ্যতাকে বাঁচাতে পারে। তারা পাঠকদের গভীর অর্থ ধরতে প্রশিক্ষণ দিতেন। গণমাধ্যম ও জনপ্রিয় সংস্কৃতিকে তারা প্রত্যাখ্যান করেন। তারা নৈতিক গাম্ভীর্য ও উচ্চমানের প্রশংসা করেন। তাদের মতে মহান বই শক্তিশালী চরিত্র তৈরি করে, সেরা লেখক সেরা লেখা জীবনের প্রতিচ্ছবি দেখায়। কিন্তু তারা সমাজ পরিবর্তনে কখনোই চেষ্টা করে না। তারা সংস্কার নয়, পুরো মূল্যবোধ রক্ষা করতে চেয়েছিল। তারা শ্রেণী সংগ্রাম ও বাস্তব রাজনীতি এড়িয়ে গেছেন। স্ক্রুটনি পুরনো ঐক্যে ফিরে যেতে চাইতো। স্ক্রুটনি কি করতো? লেভিস এবং স্ক্রুটনি দুইজনই কিন্তু আলাদা। দুইজনেই তারা এই সাহিত্যের ক্ষেত্রে কতটা আলাদা আন্দোলন করছে বা কিভাবে নেতৃত্ব দিছে। তো স্ক্রুটনি কি চাইছে?
পুরনো ঐক্যে ফিরে যেতে চাইতো। এটাকে কি বলা হতো? কোন ধারণা? অর্গানিক সোসাইটি, জৈব সমাজ। এই ধারণাকে ভালোবাসতো। এর মানে এমন এক অতীত যেখানে সবাই কি করতো এক সময়, এই অর্গানিক সোসাইটি মানে কি, যেখানে অতীতে এক সময় কি করতো সকল মানুষ একত্রে বসবাস করতো, মিলেমিশে থাকতো। কিন্তু আসলে এমন সমাজ কখনোই ছিল না, কারণ তারা গণতান্ত্রিক ছিল না, বরং কি ছিল, অভিজাত চিন্তাবিদ ছিলেন। তারা বিশ্বাস করতেন কেবল অল্প কয়েকজনই প্রকৃত সাহিত্য বুঝতে পারে। সাধারণ মানুষকে তারা নৈতিকভাবে দুর্বল ভাবতো। এতে আন্দোলন একই সঙ্গে রেডিকেল, অর্থাৎ খুব বাজে বা খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়তো। এটি সমাজ পরিবর্তনের চেয়ে শিক্ষায় জোর দেয়, তাই এই প্রকল্প সীমিত ও অবাস্তব ছিল। এখন দেখো পরবর্তীতে আহ, নতুন সমালোচক বা নিউ ক্রিটিসিজম কিভাবে ফিরে আসে, বা নিউ ক্রিটিসিজমের যে সমালোচনা। নিউ ক্রিটিসিজম যুক্তরাজ্য থেকে আসে। এটা কেবল বা পাঠ্যের উপর জোর দিত, ইতিহাস, সমাজ বা লেখককে এড়িয়ে যেত। সমালোচকরা কবিতাকে ধারার মতো, মানে ক্লাসিক ধারা হোক, যে কোনো একটা ধারার মতোই তারা পড়তো। তারা তারা এই সাহিত্যের ভিতরে তারা কি করতো, বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কথাবার্তা খুঁজে বেড়াতেন। ইগলটন বলেন, এতে সাহিত্য প্রাণহীন হয়ে যায়, এটা পবিত্র হয়ে ওঠে কিন্তু বাস্তব জীবনে প্রয়োজন নাই। নিউ ক্রিটিক্স মনে করতেন ধারণা নয় বরং আবেগই আসল, আবেগ দিয়েই সব হয়। কিন্তু ইগলটন প্রমাণ করেন ধারণাটাও কি, ইগলটন প্রমাণ করে যে নিউ ক্রিটিসিজমের ধারণাটাও গুরুত্বপূর্ণ। রাজনীতি এড়িয়ে গেলে সাহিত্য হয়ে যায় কি, যদি রাজনীতি এড়িয়ে যায় তাহলে সাহিত্য হয়ে পড়বে নিরাপদ, ফাঁপা, খালি বস্তু। ইগলটন পরিষ্কার ভঙ্গিতে লিখেন, পরিষ্কার ভঙ্গিতে বলতে কি, প্রো স্টাইল। তার লেখার ধরনটা কি, ভাষা গুরুগম্ভীর, এবং ভাষা যদি গুরুত্বর হয়, অর্থ বাক্য যদি ছোট হয়, অর্থ কি থাকবে, অর্থ বিশাল। বাক্য ছোট থাকলে অর্থ কি থাকে, অনেক। অফ স্টাডিজ এর ক্ষেত্রে লাইনগুলো মনে আছে কারো? ফার্স্ট ইয়ার অফ স্টাডিজ পড়ছিল কেউ? ওইখানে আছে না ছোট ছোট লাইন, অনেক অর্থবহ। জি ভাইয়া। অর্থাৎ লাইন ছোট হলে কি হবে, ব্যাখ্যাটা কি হবে, বড়, অর্থবহ। বিস্তৃত। তিনি তিনি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী যুক্তি ব্যবহার করেন। তার চিন্তাধারা গভীর ও যৌক্তিক। তিনি ইতিহাসের সঙ্গে তথ্য মিশিয়ে লেখেন। তিনি প্রায় ব্যঙ্গ ও বিদ্রূপ ব্যবহার করেন। তার শব্দগুলো দৃঢ় অর্থ বহন করে। তিনি আবেগ উদ্দেশ্য নিয়ে লেখেন। তার লেখাগুলো খুবই সমৃদ্ধ ও চিন্তাশীল।